প্রিয় শিক্ষার্থীরা, আমি সামির আফরিন। আশা করি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আলোচনা করছিলাম অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের ৪র্থ অধ্যায় উদ্ভিদে বংশবৃদ্ধি নিয়ে। এই অধ্যায়ে আজকের বিষয়টি হচ্ছে পরাগায়ন। পরাগায়ন কি? আমরা আগের ক্লাসে আলোচনা করছিলাম ফুলের 5টি স্তবকগুলো নিয়ে। সেখানে এই স্ত্রী স্তবক ও পুংস্তবক ছিল উত্থাবাসকীয় স্তবক। আমরা দেখেছি পুংস্তবক বা পুংকেশরকে দুই ভাগে ভাগ করা যায়, পুংদণ্ড ও পরাগদানী। এই পরাগদানীতে কি থাকে? পরাগদানী পরাগরেণুগুলো সংরক্ষণ করে রাখে। অপরদিকে স্ত্রী স্তবককে ভাগ করা যায় 3টি ভাগে। কী ছিল সেগুলো? সে 3টি অংশ ছিল গর্ভাশয়, গর্ভদণ্ড এবং গর্ভমুণ্ড। এখানে যে গর্ভমুণ্ড, একটি ফুলের গর্ভমুণ্ড সাধারণত আঠালো হয়ে থাকে, কারণ পরাগরেণু যেটা কিনা পরাগদানীতে অবস্থিত, সেই পরাগরেণুটা যখন গর্ভমুণ্ডে পতিত হচ্ছে, এই যে একটি প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে বলা হয় পরাগায়ন। পরাগায়নকে পরাগ সংযোগও বলা হয়ে থাকে। পরাগায়ন ফল ও বীজ সৃষ্টি হওয়ার পূর্ব শর্ত। পরাগায়ন না হলে নিষেক কার্য সম্পন্ন হতে পারবে না, কারণ আমাদেরকে অবশ্যই নিষেকের জন্য যে পরাগরেণুটা আছে পরাগদানীতে, সেটাকে অবশ্যই গর্ভমুণ্ডে পতিত হতে হবে, তারপরে এই নিষেক কাজটি শুরু হবে। তাহলে দেখি পরাগায়ন কি? পরাগায়নকে 2টি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে স্বপরাগায়ন ও অপরটি হচ্ছে পরপরাগায়ন। স্বপরাগায়ন হচ্ছে একই ফুলের মধ্যে অথবা একই গাছের 2টি ভিন্ন ফুলের মধ্যে যখন পরাগায়ন ঘটে, অর্থাৎ একটি পরাগরেণু গর্ভমুণ্ডে এসে অপর ফুলের গর্ভমুণ্ডে এসে বা একই ফুলের গর্ভমুণ্ডে এসে পতিত হয়, সেই প্রক্রিয়াকে বলা হয় স্বপরাগায়ন। যেমন সরিষা ও কুমড়ো, এই 2টি উদ্ভিদের মধ্যে স্বপরাগায়ন দেখা যায়। অপর যে পরাগায়ন সেটা হচ্ছে পরপরাগায়ন। পরপরাগায়ন হচ্ছে একই জাতের 2টি ভিন্ন উদ্ভিদের মধ্যে যখন পরাগায়ন ঘটে, তখন সেটাকে আমরা বলবো পরপরাগায়ন। যেমন শিমুল, পেঁপে, এই 2টি উদ্ভিদের মধ্যে পরপরাগায়ন দেখা যায়। পরপরাগায়নের মাধ্যমে এখন যে পরাগায়নটা হবে, অর্থাৎ পরাগরেণুটা যে গর্ভমুণ্ডে এসে পতিত হবে, পরাগরেণু অবশ্যই একটি বাহকের উপর নির্ভর করে গর্ভমুণ্ডে পতিত হয়, কারণ পরাগরেণু কখনো একা একা এসে গর্ভমুণ্ডে পতিত হতে পারে না। এই যে বাহক, অর্থাৎ যে বাহকের উপর নির্ভর করে পরাগরেণু গর্ভমুণ্ডে পতিত হচ্ছে, সেই বাহককে আমরা বলছি পরাগায়নের মাধ্যম। মাধ্যমগুলোকে আকর্ষণ করার জন্য বা কোনো একটাভাবে পরাগরেণুকে গর্ভমুণ্ডে পতিত করার জন্য বিভিন্ন উদ্ভিদের ফুলের মধ্যে বিশেষ ধরনের পরিবর্তন দেখা যায়। এই পরিবর্তনকে আমরা বলে থাকি অভিযোজন। তাহলে কি দেখলাম শিক্ষার্থীরা? পরাগায়নের মাধ্যম, অর্থাৎ যে বাহকের উপর নির্ভর করে একটি পরাগরেণু গর্ভমুণ্ডে পতিত হচ্ছে, সেই বাহককে আমরা বলছি পরাগায়নের মাধ্যম। পরাগায়নের মাধ্যমগুলোর সাহায্য পেতে ফুলের গঠনে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। একে অভিযোজন বলে। এই অভিযোজনকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। কীরকম আমরা একটু দেখে নিই। তোমাদের বইয়ে লক্ষ্য করলে দেখো, পতঙ্গ পরাগী ফুলের অভিযোজন, বায়ু পরাগী ফুলের অভিযোজন, পানি পরাগী ফুলের অভিযোজন ও প্রাণী পরাগী ফুলের অভিযোজন। তাহলে দেখো, আবার দেখি অভিযোজনকে কয় ভাগে ভাগ করা যায়? হ্যাঁ, তোমরা ঠিক বলেছ, 4 ভাগে। প্রথমটি হচ্ছে পতঙ্গ পরাগী ফুলের অভিযোজন। এই ক্ষেত্রে কি হচ্ছে? ফুলটি বড়, রঙিন, মধুগ্রন্থিযুক্ত, পরাগরেণু গর্ভমুণ্ড আঠালো হয়, যেমন জবা, কুমড়ো। পতঙ্গ পরাগী ফুলের অভিযোজনের মানে হচ্ছে এটি পতঙ্গের মাধ্যমে পরাগরেণু গর্ভমুণ্ডে পতিত হচ্ছে। অর্থাৎ পতঙ্গ যখন একটি ফুলে এসে বসছে, তখন পরাগরেণুটি আঠালো সেহেতু এটি কি হচ্ছে?
পতঙ্গের পায়ে আটকে যাচ্ছে, তখন ওই পতঙ্গ দেখা গেল ওই গাছেরই অন্য একটি ফুলে বসতে পারে বা অন্য গাছের একটি ফুলে বসতে পারে। তখন তার পায়ে থেকে বা যে কোনোভাবে এসে সেই আঠালো পরাগরেণু গর্ভমুণ্ডের সাথে আটকে যাবে। যেহেতু গর্ভমুণ্ডটি আঠালো, এই ধরনের ফুলের ক্ষেত্রে কি হচ্ছে, ফুলটি বড়, রঙিন ও মধুগ্রন্থিযুক্ত হচ্ছে, যেন এটি পতঙ্গকে আকৃষ্ট করতে পারে। জবা ও কুমড়োয় পতঙ্গ পরাগে ফুলের অভিযোজন দেখা যায়। পরবর্তী যে অভিযোজন সেটা হচ্ছে বায়ু পরাগী ফুলের অভিযোজন, অর্থাৎ বায়ুর মাধ্যমে যে পরাগায়নটি হবে সেটাকে আমরা বলবো বায়ু পরাগী ফুল। আর বায়ু পরাগায়নটা সম্পন্ন হওয়ার জন্য ওই ফুলের মধ্যে যে ধরনের চেঞ্জ বা পরিবর্তন আসবে সেটাকে আমরা বলবো বায়ু পরাগী ফুলের অভিযোজন। এই ক্ষেত্রে ফুলটি কেমন হচ্ছে, বর্ণ গন্ধ থাকছে, মধুগ্রন্থিহীন হচ্ছে, অর্থাৎ যেহেতু বায়ুর মাধ্যমে হচ্ছে, অর্থাৎ বাতাসের মাধ্যমে হচ্ছে, তাই ফুলের কোনো রং থাকারও দরকার হচ্ছে না, গন্ধেরও দরকার হচ্ছে না এবং মধুগ্রন্থি থাকারও দরকার হচ্ছে না, কারণ কাউকে এখানে আকৃষ্ট করার লাগছে না। কিন্তু এক্ষেত্রে অসংখ্য পরাগরেণু উৎপন্ন হবে, যেহেতু বায়ুর মাধ্যমে যখন পরাগরেণুগুলো অন্য গাছ থেকে অন্য গাছে গিয়ে পড়বে সেখানে অসংখ্য পরাগরেণু নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে অসংখ্য পরাগরেণু এখানে উৎপন্ন করতে হবে এবং পরাগরেণুগুলোকে আঠালো হতে হবে। এটি ছিল বায়ু পরাগী ফুলের অভিযোজন। এই অভিযোজন ধান গাছে দেখা যায়। পরবর্তী যে অভিযোজন সেটা হচ্ছে পানি পরাগী ফুলের অভিযোজন। পানির মাধ্যমে যে পরাগায়ন ঘটছে সেক্ষেত্রে ফুলের কী ধরনের পরিবর্তন হচ্ছে, এখানে পরাগরেণু ক্ষুদ্র, হালকা এবং অসংখ্য হবে। তাহলে পরাগরেণু কেমন হবে, ক্ষুদ্র, হালকা এবং অসংখ্য হবে। পানির মাধ্যমে হচ্ছে, অর্থাৎ এখানে পরাগরেণু খুব সহজেই পানির উপরে বাঁচতে পারবে, যেমন পাতা শেওলা। পাতা শেওলায় কি হচ্ছে, পাতা শেওলায় পানি পরাগী ফুলের অভিযোজন দেখা যায়। তার পরবর্তী যে অভিযোজন সেটা হচ্ছে প্রাণী পরাগী ফুলের অভিযোজন। প্রাণী পরাগী ফুলের অভিযোজন অর্থাৎ প্রাণীর মাধ্যমে যে ধরনের পরাগায়ন ঘটবে সেক্ষেত্রে ফুলে কী ধরনের অভিযোজন দেখা যায়। যেহেতু প্রাণীর মাধ্যমে ঘটবে তাই অবশ্যই ফুলটির কি করতে হবে, প্রাণীকে আকৃষ্ট করতে হবে। তাহলে এখানে আমরা বলতে পারছি সেই ধরনের ফুলকে বড় হতে হবে, গন্ধ থাকতে পারে আবার নাও থাকতে পারে, কিন্তু অবশ্যই আকর্ষণীয় হতে হবে। যেমন কদম ও শিমুলে এই ধরনের পরাগায়ন দেখা যায়, অর্থাৎ কদম ও শিমুলে প্রাণীর মাধ্যমে পরাগায়নটা ঘটে থাকে। তাহলে আজকে আমরা আলোচনা করলাম পরাগায়ন নিয়ে। পরাগায়ন কি? পরাগায়নকে পরাগ সংযোগও বলা হয় থাকে। পরাগায়ন ফল ও বীজ সৃষ্টির পূর্ব শর্ত। যদি পরাগায়ন না হয় নিষেকও হবে না, কারণ পরাগায়নের মাধ্যমে কি হচ্ছে, পরাগায়ন হচ্ছে সেই প্রক্রিয়া যেই প্রক্রিয়ার মাধ্যমে পরাগরেণু আমরা আগের পর্বে যেটা দেখেছিলাম পুংস্থবক ও স্ত্রীস্থবক, এখানে পুংস্থবকের পরাগদানিতে পরাগরেণুগুলো ধারণ করে পরাগরেণু যখন গর্ভমুণ্ডে পতিত হচ্ছে, এই যে প্রক্রিয়া এটাকেই আমরা পরাগায়ন বলে থাকি। পরাগায়ন হওয়ার জন্য অবশ্যই মাধ্যমের দরকার হয়, কারণ পরাগরেণু একা একা এসে গর্ভমুণ্ডে পতিত হতে পারবে না। এখানে 4 ধরনের মাধ্যমের কথা বলা হয়েছে। এই সকল মাধ্যমকে আকৃষ্ট করার জন্য বা এই সকল মাধ্যমের সাহায্য পাওয়ার জন্য ফুলগুলোর কিছু বিশেষ পরিবর্তন দেখা যায়। এই পরিবর্তনকে বলা হয়ে থাকে অভিযোজন। তাহলে এখানে আমরা 4 ধরনের অভিযোজন দেখতে পাচ্ছি। পতঙ্গ পরাগী ফুলের অভিযোজন, পতঙ্গের মাধ্যমে যে সকল পরাগায়ন হয়ে থাকে সেক্ষেত্রে
যে ধরনের ফুলের পরিবর্তন সেই ফুলগুলোকে আমরা বলছি কি? পতঙ্গ পরাগী ফুলের অভিযোজন। জবা ও কুমড়োয় পতঙ্গ পরাগী ফুলের অভিযোজন দেখা যায়, অর্থাৎ এখানে পতঙ্গের মাধ্যমে পরাগায়ন হতে পারে। তারপরে হচ্ছে বায়ু পরাগী ফুলের অভিযোজন, অর্থাৎ বাতাসের মাধ্যমে যে সকল ফুলের পরাগায়ন হয়ে থাকে সেক্ষেত্রে ফুলগুলোতে কী ধরনের পরিবর্তন থাকবে, পরাগ রেণুগুলো কি একই রকম হবে, সেগুলো নিয়ে এখানে আমরা আলোচনা করছি। যেমন ধানে বায়ুর মাধ্যমে পরাগায়ন ঘটে থাকে। তারপরে আসি পানি পরাগী ফুলের অভিযোজন, অর্থাৎ পানির মাধ্যমে পরাগায়ন ঘটবে। এজন্য ফুলের যে সকল পরিবর্তন ঘটে থাকে সেটাকে বোঝাচ্ছে পানি পরাগী ফুলের অভিযোজন। পাতা শেওলায় পানির মাধ্যমে পরাগায়ন হয়ে থাকে। সর্বশেষে আসি প্রাণী পরাগী ফুলের অভিযোজন, অর্থাৎ প্রাণীর মাধ্যমে এখানে পরাগায়ন ঘটছে। কদম, শিমুল এই সকল উদ্ভিদে প্রাণীর মাধ্যমে পরাগায়ন দেখা যায়। তাহলে আজকে আলোচনা করলাম পরাগায়ন নিয়ে। তোমাদের জন্য একটা সৃজনশীল প্রশ্ন বাড়ির কাজ দেওয়া হলো, তোমরা স্ক্রিনে দেখো এবং এটা বাসায় চেষ্টা করবে। দেখো, আমি এখানে দুইটা গাছ আঁকলাম, গাছে পি এবং কিউ আমি চিহ্নিত করলাম। তারপর দেখো প্রশ্ন খ, স্বপরাগায়ন কাকে বলে? খ, পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্য লিখ। গ, পি ও কিউ ফুলের মধ্যে পরাগায়ন ব্যাখ্যা করো। ঘ, চিত্রে কোন পরাগায়নটি নতুন বৈশিষ্ট্য সৃষ্টিতে ভূমিকা পালন করে? তুলনামূলক আলোচনার মাধ্যমে মতামত দাও। পরবর্তী পর্বে আলোচনা করব অন্য কোনো বিষয় নিয়ে। ততদিন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।